হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে আসছি পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ। তো পরিচ্ছেদ 2-এ বাংলা ব্যাকরণ সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। তো বাংলা ব্যাকরণটা কি? প্রথমত কিন্তু আমাদের জানতে হবে যে বাংলা ব্যাকরণটা কি, আমাদের এই সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। তো বাংলা ব্যাকরণটা হচ্ছে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি বর্ণনা করা হয় তাকেই বাংলা ব্যাকরণ বলে। তো এই বাংলা ব্যাকরণটা কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যে ব্যাকরণটা কি। আর পরিচ্ছেদ 2 আমাদের মূলত বলা হয়েছে যে বাংলা ব্যাকরণটা কি। সো এখানে বাংলা ব্যাকরণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো তোমরা সবার আগে ফার্স্টে তোমাদের বোর্ড বইটা নিবা, তারপরে কিছু কিছু মার্ক আন্ডারলাইন করে পড়বা তোমরা। তো ব্যাকরণ হচ্ছে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকেই বাংলা ব্যাকরণ বলে। আর তোমাদের বাংলা ব্যাকরণে এখানে মনে করো ব্যাকরণে কিন্তু ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়েই আলোচনা করা হয়। ব্যাকরণটা কিন্তু মূলত ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। মানে ব্যাকরণের কাজ হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমেই ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা। আর তোমাদের হচ্ছে যে ব্যাকরণ মানে জিনিসটা হচ্ছে তোমাদেরকে বুঝা বললে বুঝবা। ব্যাকরণের মূল কাজ হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এগুলো বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এইটাই হচ্ছে তোমার ব্যাকরণের কাজ। আবার তোমার মনে করো এখানে একটা পয়েন্ট আছে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তো তোমাদের কিন্তু এটা কিন্তু আরেকটা পয়েন্ট, এটা কিন্তু একটা পয়েন্ট যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তো এখানে তোমাদের আসতেই পারে যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে এবং কোন ভাষায়। তো আসলে তোমরা লিখবো 1743 সালে। আবার মনে করো লেখক কিন্তু ছিলেন মানুয়েল দা আসম্পুসাও, বুঝছো, এটার লেখক কিন্তু ছিলেন। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা হিসেবে তিনি এইটি রচনা করেছিলেন, মানে এই গ্রন্থটাই তিনি রচনা করেছিলেন। তারপরে তোমাদের 1778 সালে প্রকাশিত হয় কিন্তু নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজ ভাষার রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ বইটি। তো নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত কিন্তু ইংরেজি ভাষার ব্যাকরণ রচিত হয়। তো তোমাদের হচ্ছে 1778 সালে প্রকাশিত হয় কিন্তু নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামে একটা ইংরেজি ভাষার রচিত পূর্ণাঙ্গ একটা বাংলা ব্যাকরণ। মানে বইটির নাম তখন কী দেওয়া হয়েছিল জানো? বইটির নাম দেওয়া হয়েছিল এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তো এগুলা কিন্তু তোমাদের বইয়ের ভিতরে আছে, তোমরা বইয়ের ভিতরে এগুলো পড়বা। তো এগুলা কিছু কিছু মেন টপিক আছে। আবার তোমাদের কিছু কিছু এখানে আছে যে 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। আবার তোমাদের এখানে আছে 1833 সালের প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এটা একটা পয়েন্ট আসতেই পারে। আবার তোমাদের এই যে এখানে বলা হয়েছে কি যে এই বইটির লেখক ছিলেন মনোয়েল দা আসম্পুসাও, যেটা আমি আগে বলে আসছি। আর ভাষার এই যে এটা কিন্তু তোমরা পরিচ্ছেদ একে পড়ে আসছো যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। তো এটা তো আর নতুন করে বলার কিছু নাই। তো মনে করো বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, এগুলো তো তোমরা জানোই। 1833 সালে প্রকাশিত কিন্তু হয় রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। এই জায়গায় তোমাদের একটা পয়েন্ট আছে যে কত সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গৌড়ীয় বাংলা ব্যাকরণ এবং কোন ভাষায়, সেটা কিন্তু বাংলা ভাষায় রচিত হয়। তোমাদেরকে এগুলো কিছু টপিক তোমাদেরকে পড়তে হবে। আবার তোমাদের এমন কিছু প্রশ্ন আছে যে ব্যাকরণের আলোচ্য কাজ, যে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো আছে। তো আলোচ্য বিষয়গুলো কিন্তু মূলত তোমাদের 4টা। তো 4টার ভেতরে তোমাদের প্রথমটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব আর অর্থতত্ত্ব। এই 4টাই। তো ধ্বনি তত্ত্বের মূল কাজ কি? ধ্বনি তত্ত্বের মূল কাজ হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। ধ্বনি তত্ত্বের কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। তো তোমাদের লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনার এরই অন্তর্ভুক্ত। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি কিন্তু ধ্বনিতত্ত্বের উদাহরণ।
তো আমাদের ধ্বনিতত্ত্ব বললাম যে ধ্বনিতত্ত্ব হচ্ছে তোমাদের মনে করো বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি ইত্যাদি হচ্ছে ধ্বনিতত্ত্বের বৈশিষ্ট্য। আবার তোমরা যদি এখানে রূপতত্ত্ব আসো, রূপতত্ত্ব হচ্ছে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। তো রূপতত্ত্বের মূল কাজ কি? রূপতত্ত্বের মূল কাজ হচ্ছে আমাদের এখানে রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। রূপতত্ত্বের শব্দ উপাদান নিয়ে যেহেতু আলোচনা করা হয়, তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে রূপতত্ত্বের শব্দ ও উপাদান নিয়ে হচ্ছে আলোচ্য বিষয়। মানে এখানে তোমাদের শব্দ ও উপাদান নিয়ে আলোচনা করা হবে, অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে না। তো এই আলোচনা মনে করো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি কিন্তু এই রূপতত্ত্বে স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। শব্দ গঠন প্রক্রিয়া কিন্তু এখানে বিশেষ গুরুত্ব পায়। আর তারপরে আমাদের আছে হচ্ছে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব কি? বাক্যতত্ত্ব হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করা হবে। এই পাঠে বাক্য সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো বাক্যতত্ত্ব মনে করো মূলত পদক্রম বা বাক্যতত্ত্বে বাক্য নিয়ে যেহেতু আলোচনা করা হয়, বাক্যের নির্মাণ এবং গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের নির্মাণ ও গঠন হচ্ছে বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়, বুঝছো? তো বাক্যের মধ্যে যে পদ, বর্গ কীভাবে বিন্যস্ত থাকে এই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আবার এখানে তোমাদেরকে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বের আলোচ্য হয়ে থাকে। মানে এই বাক্যতত্ত্বে এগুলো সব কিছু আলোচনা হয়ে থাকে। তো এখানে মনে করো অর্থতত্ত্ব আছে, তারপরে আমাদের প্রথম 1, 2, 3 তিনটা পয়েন্ট শেষ। তো 4 নম্বর পয়েন্টে অর্থতত্ত্ব বলা হয়েছে। তো অর্থতত্ত্ব কি? অর্থ হচ্ছে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হবে। অর্থতত্ত্ব হচ্ছে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হবে। তো এখানে কিন্তু আমরা বলতে পারি যে একটা মনে করো সংজ্ঞা হিসেবে, অর্থতত্ত্বের যে সংজ্ঞা এই হিসেবে আমরা বলতে পারি ব্যাকরণের যে অংশে বর্গ, শব্দ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নামই হচ্ছে অর্থতত্ত্ব। একে কিন্তু বাক অর্থতত্ত্ব বলা হয়। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে অর্থতত্ত্বের আরেকটা নাম কি? তো অর্থতত্ত্বের আরেকটা নাম যদি আসে তোমাদের অর্থতত্ত্ব, তো অর্থতত্ত্বের আরেকটা নাম হচ্ছে কিন্তু বাক অর্থতত্ত্ব। তোমাদের এখানে লিখি নাই, তোমাদের লিখি যে বাক অর্থতত্ত্ব কিন্তু এটার একটা আলোচ্য বিষয়। অন্য যে একটা বিষয় আছে এটা হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে বাক অর্থতত্ত্ব। তো তোমাদের বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় কিন্তু সব কিছুই এটা অর্থতত্ত্বেরই অন্তর্ভুক্ত। তো শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জনা যেটা নিয়ে ব্যাকরণে এই অংশে কিন্তু আলোচনা করা হয়। অর্থতত্ত্বের মাধ্যমেই কিন্তু এই সব কিছু আলোচনা করা হয়। তো এই অধ্যায়ে তোমরা মনে করো মূলত ব্যাকরণটা কিন্তু তোমাদের ভালো মতো বুঝতে হবে, ব্যাকরণটা ভালো মতো পড়তে হবে। তো ভাষার প্রকৃতি নিয়ে যেরকম আলোচনা করা হয় কোথায়, ব্যাকরণে, এরকম কিছু প্রশ্ন থাকবে। আবার তোমাদের এইখানে কিছু প্রশ্ন থাকবে যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে, 1743 খ্রিস্টাব্দে। আবার মনে করো তোমাদের কিছু কিছু প্রশ্ন আছে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে, এটা হচ্ছে নাথানিয়েল ব্রাশি হেলহেড। তো এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে। আবার তোমাদের থাকবে হচ্ছে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে, রাজা রামমোহন রায়। আবার তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেরকম খুবই ক্ষুদ্র প্রশ্ন, যেমন ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি, যেটা সবাই তোমরা পারো। আবার কিছু প্রশ্ন থাকবে মনে করো বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচিত। এই সবচেয়ে মেইন টপিক এখানে হচ্ছে তোমাদের ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। এই 4টা জিনিসই হচ্ছে এখানে তোমাদের ইম্পর্টেন্ট। এই 4টা জিনিস যদি তোমরা ভালো মতো পড়তে পারো তাহলে পরিচ্ছেদ 2-এ তোমাদের মনে করো ম্যাক্সিমাম সব কিছু শেষ। যেমন এখানে তোমাদের বলতে পারে যে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে। আবার মনে করো বলতে পারে শব্দের অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে, এটা হচ্ছে অর্থতত্ত্বে আলোচনা করা হবে। আবার তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তো তোমাদের বিভিন্ন অপশন দেওয়া থাকবে, যেমন শব্দ গঠন, প্রতিশব্দ, অক্ষর, কারক। তো এখানে তো কিন্তু তোমাদের অপশন না দেখেই কিন্তু বুঝতে হবে এটা আসলে শব্দ গঠন। তো এই জন্য তোমাদেরকে আগে 4টা অপশন ভালো মতো পড়তে হবে। এই 4টা কিন্তু ভালো মতো পড়তে পারলেই তোমাদের মনে করো এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস তোমাদের শেষ হয়ে যাবে।
আবার তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকতে পারে যে বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়, এটা হচ্ছে বাক্যতত্ত্বে আলোচিত হয়। আবার তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকতে পারে যে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়, রূপতত্ত্বে। তো এই সংক্রান্ত এই বিষয়গুলো এখানে আছে। তো এই যদি মানে তোমাদেরকে যে বললাম যে এই 4টা বিষয় যদি ভালো মতো মুখস্থ করতে পারে, একদম মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা এই অধ্যায়ে পড়ার মতো আর কিচ্ছু নাই, তোমরা অনেক ভালো মতো পড়তে পারবা। আর তোমাদের জন্য মনে করো তোমাদের ফুল A to Z যে একটা বই আছে তোমাদের বোর্ড বই পরিচ্ছেদ 2, এটা থেকে আমরা শর্ট করে মনে করো কিছু প্রশ্ন আনছি, শর্ট করে কিছু প্রশ্ন বানাইছি আমরা, যে তোমাদের জন্য ওই বইটা পড়ে মনে করো তোমরা আগে বইটা পড়বা, বইটা রিডিং করবা, বইটা রিডিং করে বুঝবা, তারপরে হচ্ছে কিছু কিছু প্রশ্ন আন্ডারলাইন করবা, করে করে পড়বা। তো তোমাদের যেন পড়ালেখা করতে সহজ হয়, তোমাদের যেন সব কিছু করতে সহজ হয়, এই জন্য তোমাদের জন্য আমি মোটামুটি এই 13টা প্রশ্ন বানাইছি। তো এই দেখো তোমাদের এই 13টা প্রশ্ন, যেমন এখানে বলা আছে যে ব্যাকরণে কী নিয়ে আলোচনা করে, ভাষার স্বরূপ প্রকৃতি। আবার তোমাদেরকে বলা হয়েছে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়, যেটা বলছিলাম পর্তুগিজ ভাষায়। ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন, নাথানিয়েল ব্রাশি হ্যালেট। দেখছো ভাইয়া, যেগুলো বলছিলাম সেগুলোই কিছু কিছু, যেমন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি, ধ্বনি ও বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে। আবার বিশেষ্য বিশেষণ, এই যে দেখো তোমাদের একটা প্রশ্ন আছে যেমন এখানে যে বিশেষ্য সর্বনাম বিশেষণ বা পদ প্রকরণ কোন তত্ত্বে আলোচিত হয়, রূপতত্ত্বে। এরকম প্রশ্নই কিন্তু তোমাদের এই অধ্যায়ে ম্যাক্সিমাম থাকে। আবার যেরকম বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কী, বাক্যের নির্মাণ ও গঠন, এইগুলো প্রশ্ন হচ্ছে তোমাদের মেইন প্রশ্ন। এই অধ্যায়ের থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে এইগুলাই। আবার তোমাদের যেমন এই যে দেখো বাচ্য উক্তি কারক জ্যোতিচিহ্ন বাক্য রূপান্তর কোন অংশে আলোচিত করা হয়, বাক্যতত্ত্বে। তো এই দেখো দুইটা কিন্তু একই, বাক্যের নির্মাণ কোথায়, বাক্যতত্ত্বে। বাচ্য উক্তি কারক জ্যোতিচিহ্ন এগুলোও কিন্তু বাক্যতত্ত্বে। তো তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আবার দেখো অর্থতত্ত্বের অপর নাম কি, অর্থতত্ত্বের অপর নাম, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন, যে বাক্যতত্ত্বের মানে অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাক অর্থতত্ত্ব। তো এরকম কিন্তু তোমাদেরকে বিভিন্ন ঘুরে ফিরিয়ে দিতে পারে। তো এই দেখো লাস্টে একটা প্রশ্ন আছে যে 13 নম্বর, যে শব্দবর্গ, শব্দের অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা কিসের আলোচ্য বিষয়, এটা কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো এই অর্থতত্ত্বের আলোচ্য বিষয় যেগুলো আছে যেমন শব্দ, মানে এইটাতে তোমাদেরকে ফুলফিল মুখস্থ রাখতে হবে, যেমন শব্দ, বর্গ, বাক্যের অর্থ, বিপরীত চিহ্ন সবই কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কোনো কিছু বাদ দিলে চলবে না, তোমাদেরকে সব কিছু মুখস্থ করতে হবে। এই জন্য তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। আর এই তোমাদের জন্য সুবিধা হয় এই জন্য এই শিটটা বানাইলাম। তো তোমরা এগুলো দেখো, ভালো মতো পড়তে থাকো। তো আজকে আমরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরিচ্ছেদ 3 আমরা পরে আবার নিয়ে আসবো, পরে যে ভিডিও দেবো সেটাতে আমরা পরিচ্ছেদ 3 আনবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের পাশেই থাকো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।